স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। আজ সকালে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই খবর দিয়েছে। এর আগে খামেনির নিহত হওয়ার খবর দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল সকালে তেহরানের নিজ কার্যালয়ে হামলায় নিহত হয়েছেন। তার মৃত্যুতে ইরান ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রী, রেভলিউশনারি গার্ডের প্রধান, প্রতিরক্ষা পর্ষদের সেক্রেটারি ও খামেনির এক রাজনৈতিক উপদেষ্টা সহ ৪০ শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন বলে খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিবিএস। হামলায় মোট নিহতের সংখ্যা অন্তত ২০০ জন। এদিকে খামেনির অনুপস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করবেন দেশটির প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের এক সদস্য। ইরানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও ইরান পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। বিপ্লবী থেকে সর্বোচ্চ নেতা হয়ে যাওয়া এক শাসকের নাম আয়াতুল্লাহ আলী খামেনি। রাজনীতিতে যার হাতেখড়ি হয়েছিল ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির হাত ধরে। তার দীর্ঘ ৪ দশকের শাসনামলে বিশ্বের অন্যতম শক্তিতে পরিণত হয়েছে ইরান। ইরানের উত্তর পূর্বাঞ্চলের মাশহাদ শহরে ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন খামেনি। তার বাবা ছিলেন একজন প্রখ্যাত মুসলিম আলেম এবং জাতিগতভাবে আজেরি। প্রথাগত উচ্চশিক্ষা শেষ না করেই ধর্মতাত্ত্বিক শিক্ষায় মনোনিবেশ করেন তিনি। পরে কওমি অবস্থানকালে ঘনিষ্ঠ হন রুহুল্লাহ খামেনির সঙ্গে। ১৯৫৩ সালের অভ্যুত্থানে প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক ক্ষমতাচ্যুত হওয়ার পর শাহের শাসন দৃঢ় হয়। সে সময় রাজনৈতিক কর্মী হিসেবে খামেনি একাধিকবার গ্রেপ্তার হন এবং নির্বাসিতও হন। ১৯৭৮ সালের গণ অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে পাহলভি শাসনের পতনে ভূমিকা রাখেন খামেনি। ১৯৮৯ সালে ইসলামী বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর ইরানের হাল ধরেন খামেনি। পরে ইরানের সামরিক ও আধা সামরিক কাঠামোকে অনন্য উচ্চতায় নিয়ে যান। ইরানের সামরিক শক্তিকে এমনভাবে গড়ে তোলেন যা পশ্চিমা সহ একাধিক শত্রুদের বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করেছে। এছাড়া সীমান্তের বাইরেও ইরানের ব্যাপক প্রভাব বিস্তার হয়। কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে খামেনির প্রতিরোধ অর্থনীতি চালু করেন। সর্বোচ্চ নেতা হওয়ার আগে ৮০ দশকে ইরাকের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধের সময় তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। বিশ্বে জ্বালানি তেল মজুতের দিক থেকে তৃতীয় অবস্থানে ইরান। দেশটিতে রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ প্রাকৃতিক গ্যাসের মজুদ। ফলে বৈশ্বিক জ্বালানির বাজারে তেহরান ব্যাপক প্রভাব বিস্তার করে। পাশাপাশি পারমাণবিক কর্মসূচিও রয়েছে। এই কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক আপত্তি। কিন্তু ইরান চায় নিজেদের মতো করে এগিয়ে যেতে, যা মানতে চায় না ওয়াশিংটন ও তার মিত্ররা। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে পশ্চিমাদের চোখে ইরান যেন অবাধ্য রাষ্ট্র। পারমাণবিক কর্মসূচি, ইসরায়েল বিরোধী অবস্থান, মধ্যপ্রাচ্যে তেহরানের ক্রমবর্ধমান প্রভাব, সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের এক সময়ের অন্যতম ঘনিষ্ঠ বন্ধুই বর্তমানে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সবচেয়ে বড় শত্রু। এই অবস্থার মধ্যেই কৌশলগত ভূ রাজনৈতিক অবস্থান ইরানকে ওই অঞ্চল এবং বিশ্বের একটি গুরুত্বপূর্ণ জায়গায় নিয়েছে। ইরানের ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক সম্পদ তার রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশটিতে রয়েছে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ। ইরান ক্যাসপিয়ান সাগর, পারস্য উপসাগর ও ওমান সাগরের সাথে সংযুক্ত হয় দেশটি পূর্ব ও পশ্চিমের মধ্যে বাণিজ্য ও জ্বালানি যোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ সেতু। বিশ্বব্যাপী তেল রপ্তানির প্রধান রুট হিসেবে পারস্য উপসাগর এবং ওমান সাগর বিশ্ব অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্ব জ্বালানির বাজারে ইরানের ব্যাপক প্রভাব রয়েছে। পারস্য উপসাগরের অংশ হরমুজ প্রণালী বিশ্বব্যাপী তেল রপ্তানির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট এবং ইরান এই রুট অনেকটাই নিয়ন্ত্রণ করে।
ইরানের সীমান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটি ইরাক, তুর্কি, আফগানিস্তান এবং পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ দেশগুলোর প্রতিবেশী। এসব প্রতিবেশী দেশ পুরো অঞ্চলে ইরানের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করেছে, যার ফলে আঞ্চলিক, রাজনৈতিক ও অর্থনৈতিক লেনদেন ও যোগাযোগে ইরান হয়ে আছে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। পাশাপাশি এসব সীমান্ত আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্যিক প্রবাহ ও মানুষের যাতায়াত ব্যবস্থাপনায় খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া, ককেশাস ও পারস্য উপসাগরের সংযোগস্থলে ইরানের কৌশলগত অবস্থান দেশটিকে পূর্ব ও পশ্চিমের মধ্যে একটি সেতু করে তুলেছে। সার্বিকভাবে বলা যায়, অনন্য ভৌগোলিক ও কৌশলগত অবস্থান এবং বিপুল প্রাকৃতিক সম্পদের সমন্বয় ইরানকে আন্তর্জাতিক রাজনীতিতে একটি প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রে পরিণত করেছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তাকক্ষ। ইরানে ইসরায়েলের হামলার পর নিরাপত্তা পরিস্থিতি অবনতির আশঙ্কায় মধ্যপ্রাচ্যে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই ও কুয়েত সহ সব রুট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এজন্য যাত্রীদের বিমানবন্দরে না গিয়ে সরাসরি বিমানের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এদিকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর বাহরাইন, কুয়েত, দুবাই ও কাতার সহ কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে সংশ্লিষ্ট রুটের কিছু বাণিজ্যিক ফ্লাইট বাতিল, বিলম্ব বা পুনর্নির্ধারণ করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের SMS, ইমেইল ও কল সেন্টারের মাধ্যমে আগাম তথ্য দেওয়ার এবং বিমানবন্দরে উপস্থিত থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। তবে এসব ফ্লাইট বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন বিদেশগামী যাত্রীরা। আমি কাতার যাব আজকে। ফ্লাইটে আমি শুনছি আমাদের ফ্লাইট বন্ধ, কিন্তু তারপর আমরা এই যে হটলাইনে ফোন দেই, ওখানে কোনো রেসপন্স পাই না। আমার টিকিট আর 6 দিন মানে ভিসার মেয়াদ আছে 6 মাসে। তো হ্যাঁ, আমারও বলছে এটা আমার দিয়ে গেলাম নাই। তো বললো যে আমরা একটা ব্যবস্থা করবো, কিন্তু ক্যান্সেল হয়ে লিখে আজকে টিকিটকে একদিনে এটা কি ব্যবস্থা করা সম্ভব? মধ্য ফ্রান্সে যুদ্ধ চলতেছে, তো ভিতরে কর্মকর্তারা বলতেছে যুদ্ধ চলতেছে, এখন আপাতভাবে ফ্লাইট বন্ধ আছে, আপনারা বসেন। দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন সহকর্মী মাহিদুর রহমান। কথা বলবো তার সাথে। মাহিদুর, এই মুহূর্তে বিমানবন্দরের পরিস্থিতি কেমন দেখছেন? মধ্যপ্রাচ্যে ফ্লাইট স্থগিতের বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের জানাবেন। যেমনটি বলছিলেন যে মধ্যপ্রাচ্যের যে আগ্রাসন, এই আগ্রাসনের কিছুটা প্রভাব কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পড়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে গতকালকে থেকে যখন বলা হয়েছে যে মধ্যপ্রাচ্যগামী কিছু কিছু বিমান স্থগিত করা হয়েছে, ঠিক তারপর থেকে কিন্তু গত রাত থেকেই কিন্তু যে যাত্রীরা ছিল সেই যাত্রীরা কিন্তু সেখানে অবস্থান করার পর সকালে তারা চলে গিয়েছে যার যার জায়গায়। তবে ঢাকার বাইরে থেকে যারা এখনো পর্যন্ত অনেক যাত্রী এখানে অবস্থান করছে, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু তাদের ভোগান্তির কথা আমাদেরকে জানিয়েছে। আমি এই মুহূর্তে ঠিক আন্তর্জাতিক বিমানবন্দরের যে প্রবেশ মুখ, সেই প্রবেশ মুখের দিকে অবস্থান করছি। যে অবস্থানটি সকালবেলা আমরা দেখতে পেয়েছি সেটি কিন্তু এখন ফাঁকা, অর্থাৎ যে যাত্রীরা ছিল অপেক্ষমান তারা কিন্তু চলে গিয়েছে। তারা ভোগান্তির মধ্যে কয়েকটি জিনিস আমাদেরকে জানিয়েছে যে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ যে জানিয়েছে যে তাদের পরবর্তী ফ্লাইটের নির্দেশ তাদেরকে SMS বা ইমেইলের মাধ্যমে জানানো হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষ সেই বিষয়টিকে নজরে দিলেও কিন্তু বাকি যে এয়ারলাইন্সরা আছে, অর্থাৎ কাতার এয়ারলাইন্স বা মধ্যপ্রাচ্যগামী অন্যান্য যে এয়ারলাইন্স, সেই এয়ারলাইন্সগুলো থেকে কিন্তু সেই রকম কোনো ধরনের নির্দেশনা কিন্তু যাত্রীরা পাচ্ছে না। সেই জন্য যাত্রীরা সেই অন্য যে ফ্লাইট আছে সেই ফ্লাইটের যাত্রীরা কিন্তু এখনও অবস্থান করছেন। তারা বলছেন যে যদি কোনো ধরনের নির্দেশনা আসে তাহলে আমরা এই নির্দেশনা মোতাবেক পরবর্তী কাজ করব। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে শুধুমাত্র মধ্যপ্রাচ্যগামী আজকে সর্বমোট 27টি ফ্লাইট বাতিল হয়েছে। তবে ইউরোপ এবং আমেরিকাগামী যে ফ্লাইটগুলি রয়েছে সেই ফ্লাইটগুলি কিন্তু চলমান রয়েছে, অর্থাৎ তারা শিডিউল মতোই যাচ্ছে। অন্যদিকে আমরা দেখেছি যে বিশেষভাবে যারা সৌদি আরবগামী যে ওমরা হজ পালনকারীরা, তারাও আমরা কিন্তু তাদেরকেও দেখেছি অবস্থান করতে, অর্থাৎ এই বিশেষ মুহূর্তে কিন্তু সেই সব ফ্লাইটও কিন্তু বন্ধ রয়েছে। তবে আমি বলতে চাই যে এই মুহূর্তে যতটুকু অবস্থান করছিল
মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা তারা কিন্তু কিছু কিছু যাত্রী নির্দেশনা পেয়ে কিন্তু ফেরত গিয়েছে এবং বাকি যেই যাত্রীরা নির্দেশনা পায় না তারা কিন্তু এখনো অবস্থান করছে, তারা সহ তাদের যে আত্মীয় স্বজনরা এখানে রয়েছে। তো আমার কাছে এই মুহূর্তে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছিল এই সর্বশেষ তথ্য। আসিফ। জি মাহিদুর, আপনাকে ধন্যবাদ। শুরু হলো রক্তঝরা মার্চ। 1971 সালের এই মাসে শুরু হয় উত্তপ্ত হয়ে ওঠে তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের রাজনীতির অঙ্গন। মার্চ মাসের প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত ছিল জাতির জন্য বৈপ্লবিক। 70-এর নির্বাচনে বাঙালির অকুণ্ঠ রায় বানচালে তৎপর হয়ে ওঠে পাকিস্তানের শাসক গোষ্ঠী। এই ষড়যন্ত্র রুখে দিতে এদেশের মানুষ রাজপথে নেমে আসে। মুক্তিকামী মানুষের ওপর চলে নির্যাতন, নিপীড়ন। 7ই মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনতার উদ্দেশ্যে ভাষণ দেন। এরই ধারাবাহিকতায় জাতি সশস্ত্র মুক্তিযুদ্ধের দিকে এগিয়ে যায়। 9 মাসের রক্তাক্ত যুদ্ধে স্বাধীন হয় বাংলাদেশ। জাটকা সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে 2 মাসের জন্য চাঁদপুরে পদ্মা, মেঘনা সহ 6টি নদী অঞ্চলে সব ধরনের মাছ ধরা বন্ধ করেছে সরকার। আজ থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে 30 এপ্রিল পর্যন্ত। এদিকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার এলাকায় সকল ধরনের মাছ ধরা, ক্রয় বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ থাকবে। এই অবস্থায় নির্ধারিত সময়ে এনজিওর ঋণের কিস্তি বন্ধ রাখা সহ বেশ কিছু দাবি জানিয়েছেন মৎস্যজীবীরা। ইলিশের অভয়াশ্রম রক্ষায় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। ভোলার ভেদুরিয়া থেকে চর রুস্তম 100 কিলোমিটার এবং ইলশা থেকে চর পিয়াল পর্যন্ত 90 কিলোমিটার নদীতে মাছ ধরা বন্ধ। এতে জেলার 7টি উপজেলার 2 লক্ষাধিক জেলের বিকল্প কর্মসংস্থান না থাকায় বিপাকে পড়ছেন তারা। অভিযান শুরু, আমরা বাক্সা টাক্সা ধুয়া অলরেডি শেষ করে লাইছি। জেলেরা নদীতে যাইতে পারবে না 2 মাসের জন্য। এতে সরকার যদি এটার ভুরুক্ষ নেয় যে 2 মাস প্রাকৃত জেলে যারা, তাদেরকে যদি কোনো সহযোগিতা বা কোনো চাল ডাল ব্যবস্থা করে তাহলে জেলেরা নদীতে যাইবে না। আমরা জাল টাল এর আগে উড়ে লাইছি, এখন আমরা অভিযান ঠিকমতো পালন করুম। আমরা নৌকা টোকা সব উড়ে লাইছি। এখন মনে করেন এই 2 মাস আমরা গাঙে যাবো না। 2 মাস সরকার অভিযান দিয়েছে, 2 মাস সরকার অভিযান আমরা পালন করুম। এখন যদি আমরা মনে করেন সরকারি কিছু অনুদান পাই, আমরা খাইতে পারুম, হয়তো আমরা কিস্তি ঠিকমতো দিতে পারুম, নইলে আমরা কিভাবে দিব। জেলেরা জানান মাছ ধরা নিষেধাজ্ঞার সময় সরকারের বরাদ্দ প্রণোদনার ভিজিএফ চাল সঠিক সময়ে বিতরণ না করায় ভোগান্তিতে পড়তে হয় তাদের। এছাড়া প্রকৃত অনেক জেলে সরকারের সুবিধা থেকে বঞ্চিত হয় বলে অভিযোগ করেন তারা। সরকারের অভিযান দিছে, আমাদের অভিযান দিছে, আমরা তো সরকারের অভিযান মানি। এই যে সরকারের যে অভিযানে চাইলপাত দেয়, এটি আমরা পাই না। অটো রিক্সাওয়ালারা, দোকানদারেরা, ভালো ভালো মানুষে পায়, আমরা পাই না। অপরদিকে লক্ষ্মীপুরেও সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ নিষিদ্ধ রয়েছে। মৎস্য বিভাগ জানিয়েছেন নিষেধাজ্ঞার এই সময়ে নিবন্ধিত 1,68,000 জেলের মধ্যে 90,213 জন জেলেকে প্রতি মাসে 40 কেজি চাল দেওয়া হবে। এছাড়া 13,600 জেলেকে ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বিশেষ খাদ্য সহায়তা দেওয়ার কথা জানান এই কর্মকর্তা। সরকার এই কার্যক্রমকে সফল করার জন্য ইতিমধ্যে জেলেদের জন্য ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এই প্রথম পাইলট আকারে এই ভোলা জেলায় একেবারে অসহায় এবং দরিদ্র 13,600 জেলেকে বিশেষ খাদ্য সহায়তা দিবে। পাশাপাশি মৎস্য অধিদপ্তরের আরেকটা কার্যক্রম আছে, সেই কার্যক্রম হলো ইলিশ সংরক্ষণ, জাটকা সংরক্ষণ কার্যক্রম। সেই কার্যক্রমের আওতায় ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত 4 মাসব্যাপী প্রত্যেক মাসে 40 কেজি হারে চাল পাবে। নিবন্ধিতদের পাশাপাশি অনিবন্ধিত জেলেদেরও সহায়তার দাবি জানান মৎস্যজীবীরা। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। নদীতে মাছ ধরা নিষিদ্ধ বিষয়ে আরও খবর জানাবো সহকর্মীর কাছ থেকে। আমাদের সহকর্মী রয়েছে ভোলা থেকে মলয় দে এবং পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরান। শুরুতে যাচ্ছি ভোলার সহকর্মী মলয়দের কাছে। মলয়, নিষেধাজ্ঞা কার্যকরে প্রশাসনের কোনো উদ্যোগ কি দেখছেন, আর সার্বিক পরিস্থিতি আমাদের জানান। জি আসিফ, আপনি জানেন যে আজ থেকে 30
পর্যন্ত এই 2 মাস কিন্তু সারা দেশের 6টি অভয়ারণ্যে কিন্তু মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর মধ্যে ভোলায় কিন্তু 2টি অভয়াশ্রম রয়েছে, যার দৈর্ঘ্য হচ্ছে 190 কিলোমিটার। তো সার্বিক পরিস্থিতি বলতে চাই, আমি এখন দাঁড়িয়ে আছি ভোলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকায়। সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনের যে নদী, মেঘনা নদী রয়েছে, মেঘনা নদী কিন্তু গতকালও কিন্তু মেঘনা নদীতে নৌকা জালে জেলেরা মাছ ধরছিল, কিন্তু এখন কিন্তু একদমই খালি পড়ে আছে। এখন কিন্তু কোনো ধরনের নৌকা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। যাই নৌকা দেখতে পাচ্ছি তাই আপনারা এই যে তীরে তুলে রাখা হয়েছে। তো এখানে আমরা কিছুক্ষণ আগে মাছঘাট আছে, এখানকার মাছঘাটে গিয়ে দেখলাম যে দোকানদাররা আপনার তাদের যে মাছ রাখার যে বাক্স সেগুলা কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার করে রাখছেন 2 মাসের জন্য। আর এদিকে আমি তৎপরতার বিষয়ে যদি বলতে চাই, যে আপনি যেটি জানতে চেয়েছেন, আমি কথা বলেছিলাম জেলা মৎস্য কর্মকর্তার সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে এই নিষেধাজ্ঞাকালীন এই সময়ে তারা জেলা এবং উপজেলা ভিত্তিক টাস্কফোর্স গঠন করেছে এবং তাদের সাথে উপজেলা প্রশাসন, কোস্টগার্ড, নৌপুলিশ সহ এদের যৌথ টিম মেঘনা ও তেঁতুলিয়া নদীতে টহল কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া তাদের 24 ঘন্টা তাদের নদীগুলো নজরদারিতে থাকবে। এদিকে আমি জেলেদের সাথে কথা বলেছি। জেলেরা যেমনটা জানিয়েছেন, তাদের দাবি হচ্ছে যে এই যে 2 মাস তাদের বেশিরভাগ জেলেই কিন্তু বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে থাকে। তো তাদের এই 2 মাস তাদের যেহেতু মাছ ধরা বন্ধ, তো সেক্ষেত্রে তাদের দাবি হচ্ছে যাতে এই 2 মাস এই যে তারা দেখা যায় নিবন্ধিত জেলে 1,68,000 জেলায় নিবন্ধিত জেলে, এর মধ্যে কিন্তু আপনার খাদ্য সহায়তা পাচ্ছে 40 কেজি করে চালের খাদ্য সহায়তা পাচ্ছে মাত্র 90,000। তো এছাড়াও কিন্তু বাকি জেলেরা কিন্তু খাদ্য সহায়তা পাচ্ছে না। তো সব মিলিয়ে তাদের এই যে উৎকণ্ঠা এবং প্রশাসনের তৎপরতা সব মিলিয়ে চলছে ভোলা এই 2 মাসের অভিযান। তো এই ছিল আমার কাছে ভোলা থেকে সর্বশেষ তথ্য। জি মলয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা পটুয়াখালীতে চলে যাব। পটুয়াখালীতে রয়েছেন মোহাম্মদ ইমরান। ইমরান, সেখানকার সার্বিক অবস্থা কি? নিষেধাজ্ঞা তো চলছে মাছদের, সেখানে জানাবেন আমাদের। ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চররুস্তুম পর্যন্ত এই যে তেঁতুলিয়া নদীর 100 কিলোমিটার এলাকায় কিন্তু 2 মাসের জন্য নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। আজ মধ্যরাত থেকে কিন্তু এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে। নিষেধাজ্ঞা শুরুর পর থেকেই আমরা দেখেছি যে সকল জেলেরা নদীতে ছিল, অধিকাংশ জেলে কিন্তু ইতিমধ্যে তীরে এসে ফিরেছে। আমরা এই নিষেধাজ্ঞার কারণে পটুয়াখালীর কিন্তু প্রায় 35,000 জেলে কিন্তু কর্মহীন হয়ে পড়েছে। তারা কিন্তু প্রণোদনার দাবি জানিয়েছেন। তো আমি এ বিষয়ে এখানকার যে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা রয়েছে তার সঙ্গে কথা হয়েছে। তিনি যেটা জানিয়েছেন যে পটুয়াখালী জেলার কিন্তু 34,000 জেলেকে 40,000 জেলেকে চাল প্রদান করা হবে এবং 3,000 জেলেকে কিন্তু খাদ্য প্রণোদনা, বিশেষ করে চাল, ডাল, তেল কিন্তু প্রদান করা হবে। তো আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। জি ধন্যবাদ আপনাকে ইমরান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।